হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের নতুন একটা লেকচারে স্বাগত। তো ভাই আমরা হচ্ছে আমাদের একাডেমিক এক্সেলেন্স ব্যাচের ক্লাসগুলো করছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার 3 এর 4টা লেকচার করে ফেলছিলাম। হ্যাঁ, আজকে হচ্ছে বেসিক্যালি আমরা লেকচার 5 দেখবো। সো আমরা 4টা লেকচারে কিন্তু আমরা ওই ব্লক কেমিস্ট্রি কিন্তু অনেকখানি পড়ে ফেলছিলাম, অনেকখানি না, পুরোটাই শেষ আমাদের। এরপর তোমাদের বইয়ে হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে হচ্ছে আমরা একটু সংকরায়ন পার্টটা একটু আলোচনা করবো। হ্যাঁ, সংকরায়ন থেকে একটু ঘুরে আসব, তারপর সেখান থেকে আমরা হচ্ছে ব্লক কেমিস্ট্রি যে পার্টটা আমি বাকি রাখছিলাম, জটিল আয়ন এবং রঙিন আয়ন, ওই পার্টটা শেষ করার পর আমরা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম পড়বো, তারপর হচ্ছে চ্যাপ্টারটা আমরা পরবর্তী শেষ করব। তাহলে আজকে মানে লেকচার 5-এ আমরা কি দেখবো? আমরা মিলে দেখবো হচ্ছে সংকরায়নের জিনিসগুলো। হ্যাঁ, সংকরণ, এই জিনিসগুলো মিলে দেখবো। আচ্ছা, তো সরাসরি আমরা তো সংকরণের মধ্যে যাইতে পারবো না, আগে আমরা সেই টপিকগুলা বোঝার জন্য কি কি জিনিস হচ্ছে জানা দরকার সেগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা দেখো কি পড়বো, যে সমযোজী বন্ধনের অরবিটাল অধিক্রমণ। হ্যাঁ, এইটা আসলে কি বোঝায়? তো এটা নিয়ে বেসিক যে আলোচনা সেটা হচ্ছে মেইনলি রাসায়নিক বন্ধন থেকে আসে। সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন থেকে আসবে। তাহলে আমাকে একটু বলো তো, যে রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়? রাসায়নিক বন্ধন এটা বলতে আসলে কি বোঝায়? দেখো, বন্ধন মানে কি? যুক্ত হওয়া, তাই তো? বন্ধন মানে হচ্ছে যুক্ত হওয়া। আর রাসায়নিক বন্ধন মানে কি? যেখানে মিললে আমরা কেমিস্ট্রির নলেজটা ইউজ করতে পারি, তাই তো? বন্ধন তো অনেক ভাবেই তৈরি হতে পারে। যদি আমাদের পরমাণুর যে কক্ষপথে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রনের যদি সংখ্যার তারতম্য ঘটে, হ্যাঁ, যদি আমাদের ইলেকট্রন ত্যাগ করা লাগে বা গ্রহণ করা লাগে বা শেয়ারিং করা লাগে, এই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা শেয়ারিং করার মাধ্যমে যে আকর্ষণ বলটা তৈরি হয়, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। তার মানে একটু কথা মনে রাখবা, মেইনলি রাসায়নিক বন্ধন হচ্ছে এক ধরনের বিশেষ রকমের আকর্ষণ বল। এটা আমি লিখে দিই, এটা হচ্ছে একটা বিশেষ রকমের আকর্ষণ বল। আকর্ষণ বল যা কখন তৈরি হয়? যখন পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ারিং করে। ওকে, এখন বিষয় হচ্ছে কেন তারা এরকম কাজ করতেছে, কেন তারা এরকম ইলেকট্রনের কম বেশি করতেছে? কারণ তারা হচ্ছে সবসময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। ওকে, যেমন ধরো সোডিয়াম, তার নিকটে কি আছে? নিয়ন, একটা ইলেকট্রন ছাড়া দরকার, সে হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তারপর ধরো ক্লোরিন 17, নিকটে কি আছে? আর্গন 18, একটা ইলেকট্রন নেওয়া দরকার, সো হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম একটা ছাড়ে, ক্লোরিন একটা নেয়, তাহলে এখানে মেইনলি প্লাস মাইনাস চার্জ তৈরি হয়, এদের মধ্যে একটা বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এইভাবে হচ্ছে মেইনলি বন্ধনগুলো কাজ করে। ওকে, তাহলে এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। এবার আসো, আমরা রাসায়নিক বন্ধনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। কিভাবে ক্লাসিফাই করতে পারি দেখো, সেটাকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তঃআণবিক বন্ধন, আর এটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। অন্তঃআণবিক বন্ধন আর হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। তাহলে কোনটা দিয়ে কি বোঝায় দেখো, অন্তঃআণবিক, অন্ত মানে ভেতরে, অর্থাৎ একই অণুর ভেতরে বিভিন্ন পরমাণু যখন আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে অণু তৈরি করে, সেটাই হচ্ছে অন্তঃআণবিক বন্ধন। আর আন্তঃআণবিক বন্ধন মানে কি? পার্শ্ববর্তী দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে। তাহলে একই অণুর মধ্যে বিভিন্ন অণুর মধ্যে, তাহলে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মেইনলি হয় একই অণুর মধ্যে, একই অণুর বিভিন্ন পরমাণুর মধ্যে হয়, আর এটা হয় পার্শ্ববর্তী বিভিন্ন অণুর মধ্যে, বিভিন্ন অণুর মধ্যে। ওকে, এটা আমরা একটু মাথায় রাখবো। সো আন্তঃআণবিক বন্ধনের বিষয়টা হচ্ছে আমরা চ্যাপ্টারে একদম লাস্টে পড়বো। আপাতত আমাদের পড়তে হচ্ছে অন্তঃআণবিক বন্ধনের বিষয়গুলো। ওকে, আচ্ছা, এবার আসো, এই অন্তঃআণবিক বন্ধনকে আবার দুই ভাগে ভাগ করা সম্ভব। সরি, 3 ভাগে ভাগ করা সম্ভব। 2 ভাগ হচ্ছে তোমাদের বইয়ে আলোচনা করা আছে, বাট বাস্তবে কিন্তু এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি এখানে বন্ধন সম্ভব? আয়নিক বন্ধন, তারপর হচ্ছে সমযোজী বন্ধন, লাস্টে হচ্ছে ধাতব বন্ধন। ওকে, আয়নিক বন্ধন, সমযোজী আর হচ্ছে ধাতব বন্ধন। সমযোজী বন্ধনকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, সেটা আমরা পরে দেখবো, একটু পরে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন আমাকে বলো, আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়? যখন আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ঠিক আছে, যখন আমাদের ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ ঘটে,
ত্যাগ বা গ্রহণ ঘটে, তখন হচ্ছে মেইনলি আমাদের আয়নিক বন্ধন তৈরি হয়, তাই তো বিষয়টা। আচ্ছা, তো মেইনলি কারা ইলেকট্রন ত্যাগ করে? যারা হচ্ছে ধাতু, যারা হচ্ছে ধাতু, তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে। কারা ইলেকট্রন গ্রহণ করে? যারা হচ্ছে অধাতু, তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। কেন ভাই? ওই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, তাই না? মানে ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হচ্ছে। সমযোজী বন্ধন কারা? যেখানে মেইনলি ইলেকট্রনের শেয়ারিং ঘটে, ইলেকট্রন হচ্ছে শেয়ারিং ঘটে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন, তাই না? এটা মেইনলি কাদের মধ্যে হয়? এটা মেইনলি হয় হচ্ছে অধাতু পরমাণুগুলোর মধ্যে, তাই তো। তার মানে এখানে দুইটা পরমাণু কি হবে? অধাতু হবে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে দুইটা পরমাণু হচ্ছে অধাতু, এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, ধাতব বন্ধন কিভাবে তৈরি হয়? মেইনলি ধাতব বন্ধন তৈরি হয় ধাতু দ্বারা, তাই না? এখানে কিন্তু সত্যিকার অর্থে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ হয় না, বা ইলেকট্রনের শেয়ারিংও হয় না, দুইটা কোনোটাই হয় না। বাট এখানে মেইনলি কি হয়? তুমি বলতে পারো এখানে অনেকগুলা ধাতব পরমাণু পাশাপাশি অবস্থান করে, যার ফলে তাদের বাহিরে থাকা একটা বা দুইটা ইলেকট্রন গুলো হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়, বুঝছো? তার মানে এখানে মেইনলি ইলেকট্রনটা হচ্ছে ডিলোকালাইজড হয়ে যায়, ডিলোকালাইজড হয়ে যায়, ওকে? মানে সঞ্চরণ করা শুরু করে, সে আর নির্দিষ্ট কোনো পরমাণুর আন্ডারে থাকে না, বুঝতে পারছো? আচ্ছা, একটু কঠিন লাগতে পারে কথাগুলা, বাট এগুলো অনেক কিছু তোমরা হচ্ছে 9-10-এ পড়ে আসছো, সো আমি আর এত পেঁচাচ্ছি না। তোমরা 9-10-এ যা পড়ছো তাই, এখান থেকে এত কিছু বলবে না যে ধাতব বন্ধন ব্যাখ্যা করো, এটা ওটা ব্যাখ্যা করো, না। মেইনলি আমাদের কনসেন্ট্রেশন থাকবে কিন্তু সমযোজিতে। তার মানে এখানে আমি লিখে নিই যে এই ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন কারা তৈরি করে? ধাতব পরমাণুগুলো। তার মানে এটা হচ্ছে মেইনলি ধাতুগুলোর মধ্যে তৈরি হয়, ধাতু এবং ধাতু এদের মধ্যে তৈরি হয়। তাহলে ধাতু অধাতু হচ্ছে আয়নিক, অধাতু অধাতু হচ্ছে সমযোজী, আর ধাতু ধাতু হচ্ছে ধাতব বন্ধন, ওকে? আচ্ছা, দেখো আমাদের মেইনলি কনসেন্ট্রেশনের বিষয় হচ্ছে এই সমযোজী বন্ধন। দেখো আমি কিন্তু লিখে রাখছি সমযোজী বন্ধনে কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তার মানে আমরা তাকাবো হচ্ছে সমযোজীর দিকে, আর কোনোটা দিকে এখন আমাদের বর্তমানে কনসেন্ট্রেশনটা নাই। আচ্ছা, তাহলে আমাকে বলো, আবার একটু পড়াটা রিভাইজ করি। সমযোজী বন্ধন কিসের মাধ্যমে তৈরি হয়? ইলেকট্রনের শেয়ারিং এর মাধ্যমে তৈরি হয়। তার মানে এখানে কিন্তু সত্যিকার অর্থে কোনো আয়ন তৈরি হবে না, বুঝছো? ইলেকট্রনে কিন্তু গ্রহণ বা ত্যাগ হয় না, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের দুটা পরমাণু আমি চিন্তা করলাম, ঠিক আছে? এখন দুটা পরমাণু কিভাবে হচ্ছে ইলেকট্রনটা শেয়ার করতে পারে? ইলেকট্রনের তো আমাদের নেগেটিভ চার্জ, তাই না? তো আমি যদি এখানে একটা ইলেকট্রন রাখি, লেটস সে আমরা এখানে কি আছে, একটা পরমাণু আছে আমাদের, এখানে একটা আমি পরমাণু চিন্তা করলাম, আবার এখানে ধরো আরেকটা পরমাণু চিন্তা করলাম, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এখানে ধরো একটা ইলেকট্রন আছে। আমি কি বলতেছি দেখো, ইলেকট্রন আমি কি করব? শেয়ারিং করব, শেয়ারিং করব, অর্থাৎ এই ইলেকট্রন গুলোকে আমি কি করতে হবে? কাছাকাছি আনতে হবে, তাই না? এখন ইলেকট্রন যদি সমধর্মী চার্জ থাকে, একই রকমের চার্জ থাকে, তাহলে তো বিকর্ষণ করার কথা। তাহলে আমি কিভাবে হচ্ছে কাছাকাছি আনতে পারি? দুইটাকে একই অরবিটালের মধ্যে আনতে পারি, তাই না? আনতে গেলে তো বিকর্ষণ করার কথা। তো তার জন্য মেইনলি এরকম ভাবে জোড়া বানানোর জন্য বা শেয়ারিং করার জন্য এই সমযোজী বন্ধন যেসব পরমাণুতে হয়, সেসব পরমাণুর অরবিটালে কি করতে হবে? অধিক্রমণ করতে হবে, বুঝছো? তার মানে হচ্ছে আমি অরবিটালের মধ্যেই একটা পরিবর্তন করব, যার ফলে আমাদের এই ইলেকট্রন শেয়ারিং করাটা পসিবল হয়। বুঝতে পারছো কথাটা? তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমি যদি তোমাকে এই অরবিটাল অধিক্রমণ নিয়ে একটু পড়ানোর চেষ্টা করি, দেখো অরবিটাল অধিক্রমণ বলতে আবার কি বোঝায়? দেখো, অরবিটাল অধিক্রমণ এটা বলতে আসলে কি বোঝায়? দেখো, অধিক্রমণ একটা কঠিন বাংলা শব্দ, এটাকে তুমি যদি আবার একটু ইংলিশে কনভার্ট করে ফেলো তাহলে আবার কিন্তু বোঝাটা একটু ইজিয়ার হয়ে যায়। অধিক্রমণের ইংলিশ শব্দটা কি? ওভারল্যাপিং। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওভারল্যাপিং। এখন আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওভারল্যাপ করা মানে কি? একটার উপর আরেকটাকে আমরা উপরে স্থাপন করবো, ঠিক আছে? একটার উপর আরেকটাকে আমরা এভাবে বসাবো, ঠিক আছে? এই ধরো একটা অরবিটাল, এই ধরো একটা অরবিটাল, আমি দুটাকে কাছাকাছি এনে একটার উপর আরেকটাকে এভাবে বসায় ফেলবো, এটা হচ্ছে অধিক্রমণ, ঠিক আছে? তার মানে বলতে পারো হচ্ছে অরবিটালের অধিক্রমণ বলতে কি বোঝায়? অরবিটাল সমূহের পারস্পরিক উপরিস্থাপন, হ্যাঁ, পরস্পরের সাথে যে লেগে যায়, একটা পর একটা যে বসে যায়, সেটা
পারস্পরিক উপরিস্থাপন, সেটাই হচ্ছে মেনলি অরবিটালের অধিক্রমণ। তার মানে ইলেকট্রনের শেয়ারিং হওয়ার জন্য মেনলি কি হইতে হয়, প্রথমে অরবিটালকে একটার সাথে আরেকটা যুক্ত হইতে হয়, ঠিক আছে। যার ফলে ইলেকট্রন বুঝবে যে না, আমার এই জায়গাটা আমার জন্য এখন ঘোরাঘুরি করার জন্য অ্যাভেলেবল, এখন আমি চাইলে হচ্ছে অপর ইলেকট্রনের সাথে বাইন্ড করতে পারি, যুক্ত হইতে পারি। ওকে, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো হচ্ছে এই অরবিটাল গুলো আবার কি বৈশিষ্ট্য থাকবে, আমি কি যে কোনো দুটো অরবিটালকে এরকম উপরিস্থাপন করতে পারি? না, এই অরবিটালে কিন্তু আমাদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকতে হবে, বুঝতে পারছো? কি বৈশিষ্ট্য থাকতে হবে দেখো, আমি যদি এখানে বৈশিষ্ট্যগুলোকে একদম সিম্পল ভাষায় প্রেজেন্ট করার চেষ্টা করি, প্রথমে কি হইতে হবে, এই অরবিটাল গুলোকে যোজ্যতা স্তরে থাকতে হবে। কোথায় থাকতে হবে বলো? যোজ্যতা স্তরে থাকতে হবে, মানে সর্বশেষ কক্ষপথে থাকতে হবে। এটা আমি লিখে দিই, সর্বশেষ কক্ষপথে থাকতে হবে, সর্বশেষ কক্ষপথের অরবিটাল হইতে হবে। এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। তার মানে ধরো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, তার মানে এখানে মিললে ওই 2s আর 2p কিন্তু এরকম ভাবে কি করতে পারে, উপরিস্থাপন হইতে পারে। 1s এর কোনো কাজ এখানে নাই, বুঝতে পারছো? ভিতরের গুলো কাজ নাই, মেনলি বাইরের গুলোর কাজ। তাহলে যোজ্যতা স্তরে আমাদের এখানে কাজটা হবে। দ্বিতীয় জিনিসটা কি, অরবিটাল গুলো কি হবে, ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হবে। অর্ধপূর্ণ, এখন আমাকে বলো একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে? নিশ্চয়ই দুইটা। তাহলে অর্ধপূর্ণ হলে কতগুলো থাকবে? নিশ্চয়ই একটা, তাই তো? তার মানে মেনলি এখানে একটা ইলেকট্রনের কথা বলা হচ্ছে। তার মানে অরবিটাল সমূহ তখনই একটার সাথে আরেকটা যুক্ত হবে যখন তাদের মধ্যে একটা করে ইলেকট্রন আছে, যখন তারা সবার বাইরের কক্ষপথে থাকবে এবং তাদের মধ্যে যখন একটা করে ইলেকট্রন থাকবে, তখনই তারা কিন্তু এরকম উপরিস্থাপন হওয়া পসিবল, বুঝতে পারছো? তাহলে এই যে কথাগুলো বললাম, হ্যাঁ, এই যে এখানে যে এত কথা আমাদের থাকলো, এই কথাগুলোকে আমরা এক বাক্যে কি বলি? ভিবিটি। কি বলা হয় বলো? ভিবিটি। ওকে, এদেরকে আমরা মিলি বলি হচ্ছে ভিবিটি। মানে কি? মানে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি, বা বাংলায় বললে কি হবে বলো? যোজনী বন্ধন তত্ত্ব। যোজনী বন্ধন তত্ত্ব। তার মানে বেসিক কথা হচ্ছে একটা পরমাণু যোজনী কিভাবে কাজ করে, তাই না? এই যে অর্ধপূর্ণ অরবিটাল দিয়ে কাজ করে, সেই জিনিসটা এখানে মিলে বোঝা হচ্ছে, ঠিক আছে। যে আমাদের হচ্ছে আমাদের যোজ্যতা শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে যে যোজ্যতা ইলেকট্রন গুলো থাকে, ভ্যালেন্স ইলেকট্রন গুলো থাকে, তারা কিভাবে বন্ড তৈরি করে, সেটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা এই জিনিসটা। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আশা করি এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হইলো। হ্যাঁ, আমাদের বই হচ্ছে এত সুন্দর করে কিছু এক্সপ্লেন করা হয় নাই, আমি তোমাদের যতটুকু দরকার বলে দিচ্ছি। ওকে, তা আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের ক্লাসিফিকেশন। সমযোজী বন্ধনকে আবার কিভাবে ভাগ করা সম্ভব? হ্যাঁ, সমযোজী বন্ধনকে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে আমি ভাগ করতে পারি, যেখানে মেনলি ইলেকট্রন গুলো কিভাবে শেয়ার হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা সমযোজী বন্ধনকে দুই ভাবে ভাগ করতে পারি। সাধারণ বা সরল সমযোজী বন্ধন, আর এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সেটা আমরা এখন দেখবো না, সেটা সংকরণের সাথে খুব একটা রিলেটেড না। আমরা মেনলি এখানে দেখবো যে সমযোজী বন্ধনগুলো যে পরমাণুর অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে তৈরি হচ্ছে, সেই ওভারল্যাপিংটা কিভাবে তৈরি হচ্ছে, ওভারল্যাপিংটা কিভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন, একটাকে আমরা কি বলবো? সিগমা বন্ধন, রাইট। আর একটাকে আমরা বলি হচ্ছে পাই বন্ধন। ওকে, তার মানে ওভারল্যাপিং এর উপর ডিপেন্ড করে আমরা এটাকে সমযোজী বন্ধনকে দুই ভাবে ভাগ করতে পারি, এটা সিগমা আর এটা হচ্ছে পাই। আচ্ছা, এখন আমাকে বলো সিগমা বন্ধন কিভাবে তৈরি হয়? যখন অরবিটাল গুলোর, হ্যাঁ, যোজ্যতা স্তরের অরবিটাল গুলোর সামনাসামনি অধিক্রমণ হয়। ওকে, সামনাসামনি অধিক্রমণ হয়। আর পাই অরবিটাল কিভাবে তৈরি হয়? যখন অরবিটাল গুলো হচ্ছে পাশাপাশি অধিক্রমিত হয়। ওকে, হেড টু হেড, আর এটা হচ্ছে সাইড টু সাইড।
পাশাপাশি যখন অধিক্রমণ হয়। ইংলিশে বলে কিরকম হবে? হেড টু হেড, সামনাসামনি, সাইড টু সাইড, পাশাপাশি। গেল? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, যখন আমাদের সামনাসামনি অধিক্রমণ হবে, একটার সাথে আরেকটা যখন অধিক্রমণ হবে, তখন দেখো অক্ষ বরাবর কিন্তু একটা সর্বাধিক ইলেকট্রন ঘনত্বের জায়গা তৈরি হবে না? দেখো আমাদের ধরো এই যে এই দুটো হচ্ছে অরবিটাল, এটা এইরকম ভাবে একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে সামনাসামনি। দুটা গাড়ি চিন্তা করো, দুটা গাড়ি এরকম সামনাসামনি যুক্ত হচ্ছে। তাহলে যখন তারা সামনাসামনি যুক্ত হবে, তখন তাদের একটা জায়গায় কিন্তু অনেক বেশি ইলেকট্রনের ঘনত্ব থাকবে। এই যে এই জায়গাটা বরাবর, এই জায়গাটা বরাবর, দেখো এখানে যেহেতু আমাদের অরবিটাল গুলো মিলিত হচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক হবে। তার মানে বলা যায় যে যে অক্ষ বরাবর অরবিটাল গুলো অধিক্রমিত হচ্ছে, সে অক্ষ বরাবর কি থাকবে? ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকবে। তার মানে আমি চিন্তা করতে পারি যে অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর আর কি অধিক্রমিত হচ্ছে, সে বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, অনেক বেশি। বুঝতে পারলাম বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আর মেইনলি আমাদের পাই বন্ধনে কিন্তু সামনাসামনি অধিক্রমণ হয় না, এটা কিন্তু পাশাপাশি অধিক্রমণ হয়। তার মানে দেখো পাশাপাশি অধিক্রমণ হইলে অত বেশি ঘনত্বের ইলেকট্রন কিন্তু তৈরি হচ্ছে না, তাই না? ইলেকট্রন মেঘ তৈরি হচ্ছে না, অত বেশি ঘনত্বের জায়গা তৈরি হচ্ছে না। সামনাসামনি অধিক্রমণ হলে যেমন একটা ডেফিনিট জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাটা বরাবর, হ্যাঁ দেখো যে এই জায়গাটা বরাবর। পাশাপাশি অধিক্রমণ হলে এরকম কোনো স্পেসিফিক জায়গা তৈরি হয় না। বুঝতে পারছো? তার মানে এখানে কিন্তু আমরা অত বেশি ঘন ইলেকট্রনের জায়গা পাই না, হ্যাঁ, যেটা আমরা ইলেকট্রন মেঘ বলি আর কি। তো এখানে আমরা কি পাবো? ইলেকট্রন ঘনত্ব কম হবে। ইলেকট্রন ঘনত্ব মেইনলি কম থাকে, তুলনামূলকভাবে কম হয় আর কি। ওদের তুলনায় কিন্তু এখানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে। আচ্ছা, তারপর দেখো যেহেতু এখানে আমরা খেয়াল করে দেখো, এখানে যেহেতু আমরা একটা জায়গায় সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব পাচ্ছি, তাহলে এমন কিছু জায়গা আছে যেখানে ইলেকট্রন ঘনত্ব কম, তাই না বিষয়টা? আচ্ছা, এই বৈশিষ্ট্যের জন্য মেইনলি সিগমা বন্ধন যেখানে তৈরি হয়, তাদের অক্ষ বরাবর মেইনলি আমরা বন্ধনটাকে ঘুরাইতে পারি। ঠিক আছে, অক্ষ বরাবর এটাকে আমরা বলতে পারি হচ্ছে বন্ধনটা ঘূর্ণনশীল। পরমাণু বা পরমাণুর বন্ধন এখানে ঘূর্ণনশীল, ঘুরাইতে পারবো। আচ্ছা, এখানে যদি ঘুরাইতে পারি তাহলে এটা কি হবে? এটা কি ঘূর্ণনশীল হবে? না, এখানে কিন্তু আমরা বন্ধনটাকে ঘূর্ণনশীল পাবো না। ঠিক আছে, ঘূর্ণনশীল নয়, ঘূর্ণনশীল নয়। কিরকম বিষয়টা? আবার ধরো আমরা সিগমা বন্ধন চিন্তা করি, এই যে আমাদের একটা অরবিটাল, এই ধর একটা অরবিটাল আমি এখানে যুক্ত করে দিলাম, তাই না? আমি কি চাইলে এখন এই হাতটাকে এরকম ভাবে ঘুরাইতে পারবো না? দেখো এই বন্ধনটাকে না ভেঙেও কিন্তু আমি চাইলে এই হাতটাকে বা এই পরমাণুটাকে ঘুরাইতে পারতেছি। এটা কিন্তু একই জিনিস, হ্যাঁ, বন্ধনটা না ভেঙে কিন্তু ঘুরাইতে পারতেছি। যদি আমাদের পাই বন্ধন তৈরি হয়, যখন পাশাপাশি এরকম অধিক্রমণ তৈরি হয়, তখন দেখো আমি কিন্তু এই বন্ধনটাকে ভেঙে, মানে না ভেঙে আমি কিন্তু হাতটাকে ঘুরাইতে পারবো না। দেখছো আমার কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই যে আমাদের আঙ্গুল যে টাচ করেছিল, আমি যদি ঘুরাইতে চাই তাহলে আঙ্গুলের টাচটাকে আমাদের সরাইতে হবে, তাই না? বিষয়টা এরকম। তার মানে আমাকে কিন্তু বন্ধন না ভেঙে আমি ঘুরাইতে পারবো না, এই জন্য সেটা হচ্ছে ঘূর্ণনশীল নয়। বাট এইখানে বন্ধন না ভেঙে কিন্তু ঘূর্ণন সম্ভব, তাই এইটা হচ্ছে ঘূর্ণনশীল। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে বিষয়টা। তাহলে এখান থেকে এই জিনিসটা জানলে কিন্তু হচ্ছে। আচ্ছা, তারপর আসা হচ্ছে কোনটা শক্তি কিরকম হয়। সিগমা বন্ধনটা হয় তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী, রাইট? যেহেতু এখানে আমাদের কি হচ্ছে, সামনাসামনি অধিক্রমণ হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই এই ঘনত্ব ভাঙতে গেলে তো আবার বেশি কষ্ট করা লাগবে, তাই না? এই বন্ধনগুলো হচ্ছে বেশি শক্তিশালী হয়। আর পাই বন্ধন কি হবে? এখানে যেহেতু আমাদের সামনাসামনি অধিক্রমণ হয় না, পাশাপাশি অধিক্রমণ হয়, ইলেকট্রন ঘনত্ব কম থাকে, তাই এগুলো হচ্ছে কম শক্তিশালী হয়, কম শক্তিশালী হবে। তার মানে তুমি বেসিক কথা এটাকে দুর্বল বলতে পারো, হ্যাঁ, দুর্বল কিন্তু তুমি এটাকে চাইলে বলতেই পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কোন অরবিটাল কে তৈরি করে। হ্যাঁ, কোন অরবিটাল কে তৈরি করে? মেইনলি দেখো সিগমা বন্ধন হচ্ছে যে কোনো অরবিটাল তৈরি করতে পারে। তুমি যদি এখানে এস অরবিটাল চিন্তা করো, তুমি যদি এখানে পি অরবিটাল চিন্তা করো, বা তুমি যদি এখানে বিভিন্ন হাইব্রিড অরবিটাল চিন্তা করো, ঠিক আছে, বিভিন্ন সংকরিত অরবিটাল যদি চিন্তা করো। হাইব্রিড অরবিটাল কি একটু পরে আসবে, যখন আমরা দেখবো যে জোট যত স্তরের অরবিটাল গুলোকে আমি মিক্স করে ফেলতেছি,
তখন নতুন অরবিটাল গুলোকে আমরা হাইব্রিড অরবিটাল বলি, আমরা সামনে কিন্তু পড়বো, সমস্যা নাই। আচ্ছা, তার মানে দেখো এস হোক বা পি হোক বা নতুন কোনো সংকরিত অরবিটাল বা হাইব্রিড অরবিটাল হোক, সবাই কিন্তু সিগমা বন্ধন তৈরি করতে পারে। ওকে, বাট পাই বন্ধন শুধুমাত্র অনলি পি অরবিটাল তৈরি করতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র পি অরবিটাল তৈরি করতে পারে, এসও পারে না, হাইব্রিডও কিন্তু পারবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা পারে না, সেগুলো কিন্তু আমরা পরে এক্সপ্লেন করব। আগে দেখার চেষ্টা করি পি অরবিটাল কেন হচ্ছে পাই বন্ধন তৈরি করতে পারে। দেখো, পাশাপাশি অধিক্রমণ হইতে হবে, তাই না? রাইট? তুমি যদি পি নিয়ে চিন্তা করে দেখো, তাহলে পি কিন্তু আমাদের কি থাকে, অক্ষ বরাবর বিভিন্ন অরবিটাল গুলো থাকে, তাই না? পি এক্স পি এক্স, পি ওয়াই পি ওয়াই, পি জেড পি জেড, তাই না? খেয়াল করে দেখো, এই পি ওয়াই এর সাথে কিন্তু এরকম পাশাপাশি অধিক্রমিত হইতে পারে, পিজেড কিন্তু পিজেড এর সাথে পাশাপাশি অধিক্রমিত হইতে পারে। বুঝতে পারছো তো বিষয়টা? তো এই ধরনের পাশাপাশি অধিক্রমণ সম্ভব বলেই আমাদের পি অরবিটাল গুলো পাই বন্ধন তৈরি করে। এস এর মধ্যে বা অন্যদের ক্ষেত্রে পাই বন্ধনটা সেরকম ভাবে তৈরি করা সম্ভব হয় না। ওকে, আর লাস্টে আমরা একটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে যত রকমের আমরা একক বন্ধন দেখবো, হ্যাঁ, সিঙ্গেল বন্ড দেখবো, সবগুলোই হচ্ছে সিগমা বন্ধন। ঠিক আছে? তার মানে একক বন্ধন মানেই সিগমা বন্ধন। একক বন্ধন মানে কি বলতো, সেটা হচ্ছে সিগমা বন্ধন। ওকে, আর যত রকমের দ্বি বন্ধন দেখবো বা ত্রি বন্ধন দেখবো, সেখানে কিন্তু অ্যাটলিস্ট একটা সিগমা বন্ধন আছে, অ্যাটলিস্ট বলা উচিত না, সেখানে কিন্তু একটা সিগমা বন্ধন থাকে। বুঝতে পারছো? তার মানে মনে রাখতে হবে, যতগুলো বন্ধন আমি তৈরি করি না কেন, সেখানে আমরা একটা সিগমা বন্ধন অলরেডি কাউন্ট করে রাখবো। সেটা একক বন্ধন হলে তো আমাদের শুধু সিগমা বন্ধনই থাকবে, অন্য কোনো বন্ধন আসার কোনো চান্সই নাই। যদি ডাবল বন্ড থাকে, দ্বিবন্ধন থাকে, সেখানে একটা সিগমা থাকবে, বাকিটা পাই হবে, তাই না? যদি তিনটা বন্ধন হয়, ত্রিবন্ধন হয়, একটা সিগমা, বাকি দুইটা কি হবে, পাই হবে। তাহলে এখানে আমি যদি বলতে চাই, তাহলে একক বন্ধনের জন্য হচ্ছে সিগমা বন্ধন। যদি আমার এখানে দ্বিবন্ধন আমি পাই, দ্বিবন্ধন পাইলে আমি কি পাবো, এখানে দেখো একটা সিগমা এবং একটা পাই। যদি আমি এখানে ত্রিবন্ধন চিন্তা করি, তাহলে এখানে একটা সিগমা তো হবেই, সাথে বাকি দুটা পাই হবে। তার মানে বুঝতে পারলাম আমরা কিন্তু আগে সিগমা তৈরি করব, হ্যাঁ, তারপর কিন্তু পাই তৈরি করব। তাহলে অরবিটালের সংক্রমণ কি বলতেছি, তার মানে অরবিটালের অধিক্রমণ সবার প্রথমে কিন্তু সামনাসামনি ভাবে হয়, তারপর হচ্ছে পাশাপাশি হবে। এটা আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আশা করি ভাই আমরা এই যে পার্থক্যগুলো বুঝতে পারছি। এগুলো কিন্তু বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন হয় না যে সিগমা এবং পাইয়ের মধ্যে পার্থক্য করো, এগুলো কিন্তু 9-10 এর প্রশ্ন ছিল, তাই না? বাট এই যে পার্থক্যের বিষয়টা, এটা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আশা করি ভাইয়া আমরা এই পয়েন্টগুলো বুঝতে পারছি। আচ্ছা দেখো, যে এখন আমরা সেই জিনিসগুলো দেখব যে কেন হচ্ছে আমাদের এস অরবিটালটা পাই বন্ধন তৈরি করে না, তাই না? দেখো, এটা কিন্তু আমাদের বোর্ডের প্রশ্ন। আচ্ছা, দেখার চেষ্টা করি। তো প্রথম কথা কি ছিল, পাই বন্ধন কারা তৈরি করে? পি অরবিটাল। কেন তৈরি করে? কারণ পাই বন্ধন তৈরি করার জন্য আমাদের নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিক থাকা দরকার, তাই তো? এবং তুমি বলতে পারো এরা হচ্ছে নির্দিষ্ট দিকে বিন্যস্ত বা বিস্তৃত অরবিটাল প্রয়োজন। যেমন আমার একটা পি যদি ওয়াই বরাবর থাকে, ওয়াই অক্ষ বরাবর থাকে, অপর পিটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর হইতে হবে। সে যদি জেড অক্ষ বরাবর হয়, এখানে কিন্তু পাই বন্ধন তৈরি হবে না। বুঝছো? তার মানে অবশ্যই আমাদের একটা দিক ফিক্স করতে হবে, হয় ওয়াই বরাবর অথবা জেড বরাবর। তারপর তারা হচ্ছে পরস্পরের সাথে পাশাপাশি অধিক্রমিত হয়। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে পাই বন্ধন তৈরি করার জন্য একটা বেসিক শর্ত, তাই না? এই ধরনের শর্তটাকে আমরা কি বলি, বা যারা হচ্ছে যেসব অরবিটাল হচ্ছে এই ধরনের শর্তটাকে ফিল আপ করে, তারা হচ্ছে মেইনলি ডিরেকশনাল অরবিটাল হয়। তাহলে এখানে যে অরবিটাল গুলো আমি কথা বললাম, সেই অরবিটাল মেইনলি কি হবে, সেটা হচ্ছে মেইনলি একটা পি অরবিটাল হবে। পি অরবিটাল হয় কেন? এটা পি অরবিটাল হচ্ছে কারণ পি অরবিটালকে আমরা কি বলতেছি, ডিরেকশনাল অরবিটাল বলতেছি। তাহলে একটা নির্দিষ্ট দিক থাকা সম্ভব। বুঝছো তো, ডিরেকশনাল অরবিটাল। ওকে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি এস অরবিটাল নিয়ে চিন্তা করে দেখো, তুমি যদি এখন এস অরবিটাল নিয়ে যদি চিন্তা করে দেখো, দেখো তো এস অরবিটাল দেখতে কিরকম হয়, এরকম গোল হয় না, স্ফেরিক্যাল হয়, তাই না? গোল হয়। তার মানে তুমি যদি এখানে অক্ষগুলা চিন্তা করে দেখো, দেখো এখানে এক্স অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব আছে, ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব আছে, তাই না? আবার এটা কিন্তু জেড অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব কিন্তু আছে। তার মানে ওর কিন্তু
সব অক্ষ বরাবরই ইলেকট্রনের ঘনত্ব থাকে, সমান পরিমাণ থাকে। পিতে যেমন আমাদের একটা নির্দিষ্ট দিক বরাবর ইলেকট্রনের ঘনত্ব থাকে, এস এর ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। তার মানে আমি বলতে পারি এস এর কিন্তু নির্দিষ্ট কোনো দিক বিন্যাস নাই, আর তাদের নির্দিষ্ট দিকে কোনো অরবিটালের বিস্তৃতি নাই, সব দিকেই আছে। তার মানে এস হচ্ছে একটা নন ডিরেকশনাল অরবিটাল। হ্যাঁ, এটা হচ্ছে একটা নন ডিরেকশনাল অরবিটাল। তার মানে সে কিন্তু ওই ডিরেকশনের শর্তটা ফিল আপ করলো না, তাই সে কিন্তু পাই বন্ধন তৈরি করে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা ব্যাখ্যা, তাই না? তার আমাদের মূল ব্যাখ্যাটা কি? মূল ব্যাখ্যা হচ্ছে এইটা, নন ডিরেকশনাল অরবিটাল। এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, আর কি ব্যাখ্যা? আর এস এর মধ্যে জাস্ট একটা মাত্র অরবিটাল থাকে, তাই না? আমরা জানি এস এর মধ্যে একটা, পি এর মধ্যে তিনটা, তাই না? ডি এর মধ্যে পাঁচটা। সো পি এর মধ্যে যেহেতু তিনটা, সে কিন্তু একটা অরবিটাল দিয়ে আগে কি তৈরি করে? সিগমা বন্ধন তৈরি করে। আমরা একটু আগে দেখে আসছিলাম পাই বন্ধন তৈরির জন্য একটা শর্ত কি ছিল? আগে সিগমা আমি তৈরি করব, তারপর আমি পাই তৈরি করতে পারবো। তো পি এর ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, পি কেন আমাদের পাই বন্ধন তৈরি করতে পারে? কারণ পি এর মধ্যে তিনটা অরবিটাল আছে, সে একটা দিয়ে আগে কি করবে? সিগমা বন্ধন তৈরি করবে, আর বাকি দুইটা দিয়ে সে হচ্ছে মেইনলি পাই বন্ধন তৈরি করতেই পারে, সমস্যা নাই। তার মানে তার মধ্যে কিন্তু একাধিক অরবিটাল আছে, একটা দিয়ে সিগমা তৈরি করলো, বাকি দুইটা তুমি চাইলে একটা বা দুইটা পাই বন্ধন তৈরি করতেই পারি, কোনো সমস্যা নেই। বাট এস এর ক্ষেত্রে কিন্তু এই লাক্সারিটা নাই, এস এর মধ্যে শুধুমাত্র একটা অরবিটাল আছে। তো আমাকে যদি প্রথমে সিগমা বন্ধন তৈরি করতেই হয়, আমি আমার একটা অরবিটাল ইউজ করে ফেলবো, তাহলে পাই বন্ধন তৈরি করার জন্য অপর কোনো অরবিটাল কি থাকবে? অপর কিন্তু কোনো রকমের অরবিটাল থাকবে না। তাহলে আমি কিভাবে পাই বন্ধন তৈরি করতে পারবো? পারবো না। ওকে, তাহলে আমি যদি এখন এই জিনিসটাকে একটু সামারি করে ফেলি, তাহলে দেখো আমি যদি এই জিনিসটাকে একটু সামারি করে ফেলি, তাহলে এখানে একটু সামারিটা লিখতেছি। তুমি হচ্ছে কোন কোন পয়েন্টগুলো খাতায় লিখবা। প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা হচ্ছে এস হচ্ছে একটা নন ডিরেকশনাল অরবিটাল। হ্যাঁ, এস হচ্ছে একটা নন ডিরেকশনাল অরবিটাল, এটা তো আমরা ব্যাখ্যা পড়লামই। আর কি পড়লাম? আরেকটা পড়লাম কি, এস এ শুধুমাত্র একটা অরবিটাল আছে, শুধুমাত্র একটা অরবিটাল থাকে, যার ফলে সে সিগমা ছাড়া অন্য কোনো বন্ধন তৈরি করতে পারে না। বুঝতে পারছি? তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমরা খাতায় খুব সুন্দর করে লেখার চেষ্টা করব। পরে দেখি পাই বন্ধন গঠনে সংকর বা হাইব্রিড অরবিটাল কেন অংশ নেয় না। এখন আমরা তো সংকর অরবিটাল নিয়ে বিস্তারিত পড়ি নাই, তো জাস্ট একটা বেসিক আইডিয়া আমি তোমাদের বলে রাখছিলাম যে যখন হচ্ছে যোজ্যতা স্তরের অরবিটাল গুলো মিক্সড হয়ে নতুন অরবিটাল তৈরি করে, তাই না? সেটা হচ্ছে সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। এখন প্রশ্ন হচ্ছে কেন হাইব্রিড অরবিটাল গুলো পাই বন্ধন তৈরি করে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে তুমি যদি চিন্তা করে দেখো পাই বন্ধন গঠনের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো তো আর চেঞ্জ হচ্ছে না, তাই তো? শর্তগুলো তো সেম। এখানে আমাদের ডিরেকশন থাকতে হবে, তাই না? সেটা কে ফিল আপ করতেছিল? পি অরবিটাল ফিল আপ করতেছিল, তাই তো? পি অরবিটাল কিন্তু পূর্ণ করতেছিল। তারপর দেখো পি অরবিটালে কিন্তু আমাদের একাধিক অরবিটাল আছে, তাই না? তিনটা অরবিটাল আছে, আমি যদি একটা ইউজ করে ফেলি বাকিগুলা কিন্তু পাই বন্ধন তৈরি করতে পারে। যদি একটু আরো ক্লিয়ারলি তোমাদের বোঝানোর চেষ্টা করে দেখো, পি এর মধ্যে তিনটা অরবিটাল আছে, তাই তো? তিনটা অরবিটাল থাকা সম্ভব, পি এক্স, পি ওয়াই আর হচ্ছে পি জেড, তাই না? তিনটা তিন অক্ষ বরাবর বিস্তৃত থাকে। তো আমি যদি পি এক্স দিয়ে আমি যদি পি এক্সটাকে ইউজ করে ফেলি, আমার কাছে কিন্তু পি ওয়াই বা পি জেড বাকি থাকে, এইগুলো দিয়ে কিন্তু আমি পাই অরবিটাল তৈরি করতে পারি। এখন এদের কিন্তু একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য? এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কি লম্বভাবে অবস্থান করে না? আবার এক্স অক্ষের সাথে জেড অক্ষ তো লম্বভাবে অবস্থান করে। তার মানে এই যে অরবিটাল গুলো সিগমা বন্ধন তৈরি হওয়ার পর সিগমা বন্ধনের সাথে লম্বভাবে থাকে। ওকে, চিন্তা করো কিরকম। এই ধর হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এই ধর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, আর এই ধর হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর। হ্যাঁ, তাহলে এই বরাবর আমাদের কি আছে? একটা অরবিটাল আছে, তাই না? যে এরকম ভাবে একটা অরবিটাল থাকে, জানি তো এটা ডাম্বল শেপ হয়, তাই না? এখন খেয়াল করে দেখো আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে একটা সিগমা বন্ধন তৈরি করে ফেললাম। ওকে, কোন একরকম ভাবে তৈরি হয়েছে। তাহলে এটা তো আমাদের এক্স অক্ষ, তার সাথে মেনলি 90 ডিগ্রি কোণে কিন্তু আমাদের আরেকটা পি অরবিটাল থাকে, তাই না? এইটা হচ্ছে মেনলি পাই বন্ধন তৈরি করতে পারে। তারপর এই এক্স এর সাথে আবার 90 ডিগ্রি কোণে এখানে আরেকটা কিন্তু পি অরবিটাল আমি চিন্তা করতে পারি। এখানে আরেকটা আমরা পি অরবিটাল আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, এটাও কিন্তু আবার পাই বন্ধন তৈরি করতে পারে। এটাও দেখো এক্স অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তার মানে এটা আমি বলতে পারি এখানে একাধিক অরবিটাল আছে।
ওকে, এবং সেই অরবিটাল গুলো কিন্তু সিগমা বন্ধনের সাথে 90 ডিগ্রি কোণ বা সমকোণে অবস্থান করে। তাহলে পিওয়াই এবং পিজেড তারা কিভাবে পাই বন্ধন তৈরি করে? তারা হচ্ছে সিগমা বন্ধনের সাথে সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তার মানে আমি চিন্তা করি যে এই পিওয়াইটা কি করবে, সিগমা বন্ধনের সাথে 90 ডিগ্রি, আবার অপর একটা পিওয়াই কিন্তু সিগমা বন্ধনের সাথে 90 ডিগ্রি, এরা হচ্ছে পাশাপাশি অধিক্রমিত হবে। ওকে, একই যুক্তি, 90 ডিগ্রি 90 ডিগ্রি পাশাপাশি অধিক্রমিত হবে। শঙ্কর অরবিটালে কিন্তু এই বৈশিষ্ট্যটা পাওয়া যায় না, বুঝছো? আমরা যখন শঙ্কর অরবিটাল পড়বো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন ধরো আমি যদি কিছু শঙ্কর অরবিটাল দেখাই, হ্যাঁ, এখন জাস্ট তোমাদের একটু রাফলি দেখাচ্ছি। এই ধরো হচ্ছে আমাদের একটা শঙ্কর অরবিটাল, এটাকে আমরা কি বলি, sp3 শঙ্কর অরবিটাল বলি, বুঝছো? এটা আপনারা পরে বুঝতে পারবো যদিও। তারপর দেখো, এই হচ্ছে আমাদের আরেকটা শঙ্কর অরবিটাল, এটাকে আমরা sp2 শঙ্কর অরবিটাল বলি। আর এই হচ্ছে আমাদের আরেকটা শঙ্কর অরবিটাল, বুঝছো? এটাকে আমরা sp শঙ্কর অরবিটাল বলি, যদি পি এর মতো দেখা যায়, বাট আসলে এটা পি না, এটা আমরা পরে দেখবো। খেয়াল করে দেখো আমাদের শর্তটা কি ছিল, 90 ডিগ্রি কোণে থাকবে, এই জন্য সে পাই বন্ধন তৈরি করছে। এখানে কেউ কি 90 ডিগ্রি কোণে আছে? কেউই কিন্তু এখানে 90 ডিগ্রি কোণে নাই, বুঝছো? কেউই কিন্তু এখানে 90 ডিগ্রি কোণে নাই। এখানে কোণের মানটা হয় 109.5 ডিগ্রি, এখানে কোণের মানটা হয় 120 ডিগ্রি, আর এখানে হয় হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তার মানে আমি যদি একটা অরবিটাল দিয়ে সিগমা বন্ধন তৈরি করে ফেলি, সাপোজ এই অরবিটাল দিয়ে আমি সিগমা বন্ধন তৈরি করলাম, হ্যাঁ, তাহলে এইটা কি পাই বন্ধন তৈরি করতে পারবে না? কারণ সে তো 90-তে নাই, সে তো সমকোণে নাই। একই যুক্তিতে আমি যদি এটা দিয়ে সিগমা বন্ধন তৈরি করে ফেলি, ওর সাথে ও 120 ও 120, কেউই কিন্তু 90-তে নাই, কেউই কিন্তু সমকোণে নাই। একই যুক্তি, তুমি চিন্তা করে দেখো, রাইট? তার মানে যেহেতু সে কারোর ক্ষেত্রে 90 ডিগ্রি কোণটা পসিবল হচ্ছে না, হ্যাঁ, সমকোণটা হওয়া পসিবল হচ্ছে না, এজন্যই কেউ এখানে কি করতে পারে না, পাশাপাশি অধিক্রমিত হয়ে পাই বন্ধন তৈরি করতে পারে না। ওকে, তা আমার মনে হয় যে একটু পড়লেই তোমাদের জন্য এনাফ, হ্যাঁ, একটু পড়লেই এনাফ। অনেকে প্রশ্ন করো যে ভাই 90 ডিগ্রি কেন হওয়া লাগবে, তাই না? 90 ডিগ্রি কেন হওয়া লাগবে, এটা তোমরা একটু ভালো করে চিন্তা করো, একটু নিজের একটু মানে চিন্তা করে বোঝার চেষ্টা করো যে কেন 90 ডিগ্রি হওয়া লাগে, তাই না? আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে এই হচ্ছে আমাদের সেই দিনাজপুর বোর্ড 19-এর ব্যাখ্যা। এবার যদি আসি যে অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন, এই যে আমরা হাইব্রিড বলতেছি, এই জিনিসটা আসলে কি, এটা আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, অরবিটালের সংকরণ বলতে আসলে কি বোঝায়? মনে রাখবো যে সংকরণ যেই কথা, সংকরায়ন একই কথা, সংকরায়ন একই কথা, আবার সংকরীকরণ কিন্তু একই কথা, বুঝছো? সংকরীকরণ তো কোনোটাই কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট না, সব কিন্তু সেম জিনিস বোঝায়। সো এইগুলো নিয়ে আবার কনফিউজড হও না, বা কারোর সাথে কামড়াকামড়ি করো না যে ভাই না এইটা হবে না এইটা হবে, এইটা হবে না এইটা হবে, না, সব কিন্তু সেম জিনিস। ওকে, আচ্ছা, এবার আসো সংকরীকরণ বলতে আসলে কি বোঝায়, সংকরীকরণ বা সংকরায়ন বলতে আসলে কি বোঝায়? এটা দিয়ে মেইনলি বোঝায় হচ্ছে অরবিটালের সংমিশ্রণ। ওকে, কি বোঝায়? অরবিটালের সংমিশ্রণ। কোন অরবিটাল গুলো নিব? সর্বশেষ কক্ষপথটা নিব, অর্থাৎ যোজ্যতা স্তরের অরবিটাল গুলো আমি চিন্তা করব। সো যোজ্যতা স্তরের অরবিটালের মিশ্রণ বা সংমিশ্রণ, তুমি বলো, সমস্যা নেই, সংমিশ্রণ বলো। ওকে, যোজ্যতা স্তরের অরবিটাল গুলো আমি এখানে কি করব? মিক্স করব। মিক্স করে আমি যে নতুন অরবিটালটা পাবো সেটাই হচ্ছে সংকর অরবিটাল। ওকে, তাহলে সংমিশ্রণ করার পর আমি যা পাবো সেটা হচ্ছে সংকর অরবিটাল। সংকর অরবিটাল। তো এখানে এই সংকর অরবিটাল তৈরি করার প্রসেসটা, এই মিশ্রণ করার প্রক্রিয়াটাই হচ্ছে সংকরণ বা সংকরায়ন। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হইতে পারলা। আচ্ছা, এখন যদি আমি তোমাকে একটু বৈশিষ্ট্যগুলো দেখানোর চেষ্টা করি যে সংকরণে কি কি প্রপার্টিজ আছে, কি কি বৈশিষ্ট্য আছে। ওকে, কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? সবার প্রথমে আমি যেটা পাবো সেটা হচ্ছে সংকরণ সবসময় একক বিচ্ছিন্ন পরমাণুতে হয়, বুঝছো? একক বিচ্ছিন্ন পরমাণুতে হয়। কিরকম বিষয়টা? মনে রাখবো যে
এরকম যদি হয় একটা যৌগের মধ্যে একাধিক পরমাণুতে যদি সংকরায়ন হয় তাহলে সেগুলা একে অপরকে প্রভাবিত করবে না। বা আরো সিম্পলে মনে রাখো যে সংকরায়ন প্রক্রিয়া কখনোই অন্য কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, যে অন্য পরমাণুতে কি সংকরায়ন হচ্ছে বা না হচ্ছে সেখানে, হ্যাঁ, এরকম বিষয়টা মেইনলি ডিপেন্ড করে কি আমার সাথে কি কি বন্ধন তৈরি হচ্ছে সেটার উপর। ওকে, সেই জন্য আমি চিন্তা করি কি আমাদের কি হবে, এক একটা পরমাণুর উপর সেপারেট ভাবে সংকরায়ন হবে, সেটা অবশ্যই বিচ্ছিন্ন অবস্থায় তৈরি হবে, তার উপর অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে না। ওকে, সে শুধুমাত্র কার কার সাথে যুক্ত হচ্ছে সেটাই শুধুমাত্র তাকে প্রভাবিত করবে, আর কিন্তু কিছুই তাকে প্রভাবিত করবে না। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি হইতে পারে, সংকরায়ন অবশ্যই এই পরমাণুর যোজ্যত স্তরে হবে। কি হবে বলতো, যোজ্যত স্তরে হবে বা সর্বশেষ কক্ষপথে হবে। ঠিক আছে, এটা তুমি একটু মাথায় রাখবে, সর্বশেষ কক্ষপথে হবে। কখনোই কিন্তু ভেতরের কক্ষপথে কিন্তু সংকরায়ন হয় না, তাই না? যখন আমরা ডি নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ, সেখানে আমরা একটু ব্যতিক্রম দেখবো, সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত জাস্ট আমরা একটু সিম্পল ভাবে পড়ি যে সবসময় সর্বশেষ কক্ষপথেই সংকরায়নটা হয়, অন্য কোনো কক্ষপথ আমরা সাধারণত নিয়ে চিন্তা করি না। আচ্ছা, তারপর দেখো সংকরায়নের পর যে অরবিটাল গুলো তৈরি হবে, সেই অরবিটাল গুলো কি হবে, সেগুলো হবে সবাই সমশক্তি সম্পন্ন। হ্যাঁ, সবাই কি হবে, সমশক্তি সম্পন্ন। তার মানে আমি মিক্স করব কিন্তু বিভিন্ন শক্তির অরবিটাল, মিক্স করব আমরা বিভিন্ন শক্তির অরবিটাল, বাট মিক্স করার পর যেসব অরবিটাল পাবো তাদের মধ্যে কিন্তু শক্তির পরিমাণ সমান থাকবে। ওকে, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। ওকে, রাইট। তারপর কি দেখো, তারপর অরবিটাল গুলো হবে সমসংখ্যক, সমসংখ্যক। ওকে, মানে আমি যদি 4টা অরবিটাল মিশাই আমি নতুন করে 4টা অরবিটালই পাবো, তার মানে যতগুলা মিশাবো ততগুলা পাবো। ঠিক আছে, আগে এনার্জির যেই পার্থক্যই থাকুক না কেন, এখন এনার্জির কোনো পার্থক্য থাকবে না। সো সমশক্তি সম্পন্ন সমসংখ্যক, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে যে আমাদের সংকরায়নের পর যে অরবিটাল গুলো তৈরি হয়, সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল তৈরি হয়, তারা হচ্ছে পরস্পরকে সুষমভাবে বিকর্ষণ করে সমান কৌণিক দূরত্ব অবস্থান করে। ঠিক আছে, তাহলে কি বললাম, সংকর অরবিটাল গুলো সুষমভাবে বিকর্ষণ করে সমান কৌণিক দূরত্বে অবস্থান করে, সমান কৌণিক দূরত্বে অবস্থান করে। একটা থেকে আরেকটা আর কি ডিস্টেন্সটা সেম, দূরত্বটা সেম আর কি। এখন এই সমান কৌণিক দূরত্ব দুইটা জিনিস নির্ধারণ করে দেয়। একটা হচ্ছে আমাদের বন্ধন কোণ, বন্ধন কোণটা কত হবে, আর একটা হচ্ছে অণুর আকৃতি, কোনটা দেখতে কিরকম হবে, তাই না? এগুলো আমরা একটু পরে দেখার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সংকর অরবিটাল গুলো যে সিগমা বন্ধন তৈরি করে, সংকর অরবিটাল তো পাই বন্ধন তৈরি করতে পারে না, এটাও দেখছি না, তাদের ক্ষেত্রে 90 ডিগ্রি কিন্তু পসিবল হচ্ছিল না আর কি। সো তারা হচ্ছে যে সিগমা বন্ধন গুলো তৈরি করে সেগুলো কিন্তু বিশুদ্ধ অরবিটাল দ্বারা তৈরি সিগমা বন্ধনের চেয়ে বেশি স্ট্রং, বুঝছো? তার মানে তাদের তৈরি করা সিগমা বন্ধন গুলো বেশি স্ট্রং হয়। তার আমি বলতে পারি যে তারা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল দ্বারা, আমি লিখে দিই, আচ্ছা, বিশুদ্ধ অরবিটাল দ্বারা তৈরিকৃত সিগমা বন্ধনের তুলনায় বেশি শক্তিশালী বন্ধন তৈরি করে। তাহলে বেশি শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করে। বলতে পারো কেন ভাই, বেশি শক্তি হওয়ার কারণ কি? কারণ সংকর অরবিটাল গুলো কি করে, অধিকতর অধিক্রমণ করে, হ্যাঁ, বেশি পরিমাণ অধিক্রমণ করে বিশুদ্ধ অরবিটালের তুলনায়। এর কারণ হচ্ছে অধিকতর বা বেশি অধিক্রমণ। ওকে, বিষয়টাই ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে মেইনলি আমাদের সংকরায়নের বৈশিষ্ট্যগুলো। আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারলা। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সংকরায়ন, হ্যাঁ, এবং সংকরায়ন হচ্ছে কি কি টাইপের হইতে পারে সেগুলো একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সংকরায়ন আসলে কি কি প্রকারের হইতে পারে সেটা দেখব, এবং কোন অণুর ক্ষেত্রে সংকরায়নটা কিরকম হয় সেটা আমরা নির্ণয় করার চেষ্টা এখানে করব।
তো প্রথমে দেখো আমরা যদি এখানে নির্ণয় পদ্ধতি দেখার চেষ্টা করি, তারপর আমরা প্রকারভেদ দেখতে পারবো, সমস্যা নেই। সো নির্ণয় পদ্ধতি বোঝার জন্য আমাদের একটা ফর্মুলা শিখতে হবে, সেটা কি? h ইকুয়াল টু হাফ ইন্টু বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, এটা হচ্ছে সেই ফর্মুলা। এটা মিললে সেই মলিকুলার অরবিটাল থিওরি বা মড থেকে আসলে ডিরাইভেশনটা আসছে। সো আমাদের বই এটার প্রতিপাদনটা দেখায়নি যে কোত্থেকে আসছে, হ্যাঁ, একদম আসমান থেকে নিয়ে আসছে আর কি, যাই হোক সমস্যা নেই। এখন এখানে কোন জিনিসটা কি বোঝায় আমি যদি ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করি, দেখো এখানে মেনলি এইচটা, এইচ বোঝা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। কি বোঝাবে? সংকরিত অরবিটাল সংখ্যা, খুব গুরুত্বপূর্ণ, অরবিটাল সংখ্যা, অর্থাৎ কতগুলো অরবিটাল মিক্সড হচ্ছে, তার মানে কি বোঝায়? কতগুলো অরবিটাল নতুন করে তৈরি হচ্ছে, তাই না? রাইট। এখন তুমি চিন্তা করে দেখো, এই এইচ এর মান এটা যদি 2 হয় তাহলে কি বোঝায়? দুইটা অরবিটাল মিক্সড হচ্ছে, নতুন করে দুইটা অরবিটাল তৈরি হচ্ছে। এখানে মেইনলি কোন অরবিটাল গুলো মিক্সড হওয়া সম্ভব? একটা এস এবং একটা পি। তার মানে এইচ এর মান 2 হওয়া মানে কি বুঝবো? এখানে এসপি সংকরায়ন হচ্ছে। যদি এইচ এর মান 3 হয় তখন আমি কি বুঝবো? এখানে একটা এস এবং দুইটা পি মিক্সড হচ্ছে, তাহলে এটা হচ্ছে sp2 সংকরায়ন, তাই না? এগুলো সেই প্রকারভেদ আর কি। যদি 4 হয় এখানে বিভিন্ন রকম রেজাল্ট হওয়া সম্ভব, সেটা আমাদের sp3ও হইতে পারে, সেটা কিন্তু sp2dও হইতে পারে, সেটা কিন্তু dsp2ও কিন্তু হইতে পারে। তিনটা রেজাল্টই সম্ভব। তিনটার মধ্যে কোনটা হবে আমাদের মেইনলি এটা ইলেকট্রন বিন্যাস করে করে দেখতে হবে, হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই আস্তে আস্তে। আরেকটা কথা মনে রাখবো যে sp2d আর dsp2 এটা কিন্তু ভিন্ন ভিন্ন, এক না। কিরকম ভাবে ভিন্ন ভিন্ন দেখার চেষ্টা করি। যদি আমরা চিন্তা করি যে 4s আর 4p আমি মিক্স করতেছি, সাথে যদি 4d থাকে তাহলে সেটা হচ্ছে sp2d, আর যদি এরকম হয় 4s 4p এর সাথে আমি 3d নিয়ে মিক্স করলাম, সেটা হবে dsp2। ওকে, তার মানে একই শক্তি স্তরের ডি হইলে ডিটা পরে হয়, আর আগের শক্তি স্তরের ডি হইলে ডিটা আগে হয়। এগুলো হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে 5 হলে আমি কি বুঝতে পারি? এখানে হয় sp3d আছে সংকরায়ন অথবা dsp3 আছে। হ্যাঁ, এই দুটার মধ্যে কোনটা হবে সেটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করা ছাড়া বুঝতে পারবো না। হ্যাঁ, এগুলো আমরা সামনে দেখবো, সমস্যা নাই। যদি 6 হয়, 6 হলে কি বোঝায়? সেটা হয় sp3d2 অথবা d2sp3। ওকে, এরকম বিষয়গুলো। আচ্ছা, তো এই কয়টা পড়লেই হয়। তুমি কিন্তু চাইলে এখানে 7-এর জন্য যে বিষয়টা আছে সেটা দেখতে পারো, যদিও আমাদের পরীক্ষায় অত বেশি সংখ্যক আসে না, যদিও তাও তোমাদের বই যেহেতু আলোচনা আছে 7-এর জন্য দেখাই দিই। এটাও সিম্পল, sp3d3 হইতে পারে অথবা d3sp3 কিন্তু হইতে পারে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো এই যে সংকরণে আমি যে তোমাকে টাইপস গুলো দেখাইলাম, এই টাইপস গুলোর জন্য কিন্তু বন্ধন কোণ নির্দিষ্ট, আবার আকৃতিও কিন্তু নির্দিষ্ট। বুঝছো? বুঝতে পারছি বিষয়গুলো? সেগুলো আমি একটু দেখাই দিই তোমাদের, যে এখানে মিললে আমি সংকরণ গুলো দেখাইলাম sp sp2 sp3, তাদের জন্য বন্ধন কোণের মানটা মোটামুটি নির্দিষ্ট হয়, বন্ধন কোণ, আবার আকৃতিও কিন্তু মোটামুটি নির্দিষ্ট হয়, মোটামুটি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকম এক্সেপশন পাওয়া যায়, আমরা কিন্তু যখন এক একটা যৌগ নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তখন কিন্তু আমরা আসলে বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ, তো এগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, এবার আসো, যদি আমাদের sp সংকরায়ন হয় সেক্ষেত্রে আমাদের বন্ধন কোণের মানটা কত হবে? সেটা হয় হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। হ্যাঁ, এবং আকৃতি হয় সরল রৈখিক, সরল রৈখিক। একদম মানে বেসিক কথাগুলো শিখতেছি। আচ্ছা, তারপর দেখো হচ্ছে যদি আমাদের সংকরায়নটা sp2 হয়, sp2 হলে আমাদের বন্ধন কোণটা হয় হচ্ছে 120 ডিগ্রি এবং আকৃতি হয় সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার। হ্যাঁ, ত্রিভুজাকার। রাইট, বলতে পারো ভাই এই যে বন্ধন কোণগুলো হচ্ছে বা এই যে আকৃতি হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করে? ওই যে আমরা বলছিলাম সমান কৌণিক দূরত্ব, তাই না? সেখান থেকে হয়েছে। আচ্ছা, গেল। এ প্রশ্ন হচ্ছে আমাদের sp3, এটার জন্য কিরকম হয়? বন্ধন কোণটা হয় হচ্ছে 109.5
5 ডিগ্রি, বা এটাকে আমরা বলতে পারি 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, এটা আকৃতি হবে চতুস্তলকীয় বা টেট্রাহিড্রাল এভাবে বলা যেতে পারে ইংলিশে। মাঝে মাঝে তারা হচ্ছে ইংলিশ শব্দটা দিয়ে দেয় এরকম ভাবে, তাহলে তোমরা ইংলিশ শব্দটাও শিখে রাখো, টেট্রাহেড্রাল। ওকে, বিষয়টাকে তোমরা বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইল। আচ্ছা, এরপর চলে আসো হচ্ছে sp2d বা dsp2। তো কখন ডি আগে আনবো কখন ডি পরে আনবো সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। সেগুলোর উপর কিন্তু আসলে আমাদের ওই আকৃতি বা বন্ধন কোণটা অনেক বেশি ডিপেন্ড করে না। এখানে বন্ধন কোণটা কিরকম হয়, এখানে মোটামুটি হয় 90 ডিগ্রি। হ্যাঁ, বলতে পারো ভাই আপনি তো বলছিলেন যে শঙ্কর অরবিটাল তো সমকোণে থাকা সম্ভব না, তাই না? এখানে তাহলে কেমন সমকোণ হচ্ছে? তো মেইনলি এটা জটিল আয়নের ক্ষেত্রে আমরা কমনলি দেখতে পাই, বুঝছো? জটিল আয়নের ক্ষেত্রে মেইনলি এই ধরনের সংকরণগুলো আমরা কমনলি দেখতে পাই। তো জটিল আয়নগুলো কিন্তু কোনোভাবেই পাই বন্ধন তৈরি করা সম্ভব হয় না, সেখানে সন্নিবেশ বন্ধন থাকে। হ্যাঁ, তো তোমাদের জন্য এখন কিন্তু বিষয়টা একটু কঠিন লাগতে পারে, বাট আমরা একটু মনে রাখবো, যদি 90 ডিগ্রি চলে আসে মনে রাখবো এই 90 ডিগ্রিতে আমাদের সবসময় হচ্ছে জটিল আয়নগুলো তৈরি হয়, জটিল যৌগ তৈরি হয়। জটিল আয়ন কখনোই কিন্তু আমাদের পাই বন্ধন তৈরি করতে পারবে না। হ্যাঁ, সেখানে শুধুমাত্র সন্নিবেশ বন্ধন তৈরি হয় নতুন করে আর কি, বুঝছো তো? আচ্ছা, এখানে আকৃতিটা কিরকম হয়? সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। আচ্ছা, এরপর হচ্ছে পরেরটা, সেটা কি? sp3d বা dsp3। এরকম এখানে কি রকম হচ্ছে? এখানে মেইনলি বন্ধন কোণটা হয়, দুই ধরনের বন্ধন কোণ পাওয়া যায়, একটা হচ্ছে 120 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন দুই রকমের বন্ধন কোণ সেটা কিন্তু আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো। হ্যাঁ, সবকিছু তো আমরা একদিনে শিখতে পারবো না, জাস্ট আমরা মনে রাখি এখানে দুই ধরনের বন্ধন কোণ হয়। মেইনলি এটার আকৃতির জন্য, এটা আকৃতি কিরকম হয়? ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড। ওকে, আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে আমরা আরো দেখি এখানে কি হতে পারে। আর sp3d2 বা d2sp3, এখানে কি হয়? এখানে কিন্তু আমরা 90 ডিগ্রি বন্ধন কোণ পাবো, ঠিক আছে? এটা কিরকম হয়? অষ্টতলকীয় হয়, অষ্টতলকীয় হয়, 8টা তল বিশিষ্ট একটা যৌগ হয়। এটাকে আমরা বলতে পারি হচ্ছে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। আগে এটা ছিল টেট্রাহেড্রাল, এটা কিন্তু অক্টাহেড্রাল। আর লাস্টে যেটা দেখবো সেটা খুব কমনলি কিন্তু পাওয়া যায় না, মানে বাস্তবে সম্ভব বাট আমাদের বইয়ে আসলে অত বেশি আলোচনা করা হয় নাই। সেটা হচ্ছে এরকম d3sp3 অথবা sp3d3। এখানেও দুই ধরনের কোণ পাওয়া যাবে, এটা হচ্ছে একটা হচ্ছে 72 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো আমরা এক্সপ্লেন করব। এটা কিরকম হয়? পঞ্চভুজাকার দ্বিপিরামিড। হ্যাঁ, পঞ্চভুজাকার হচ্ছে দ্বিপিরামিড। তাহলে এই জিনিসগুলো আমাদের বর্তমানে মানে আপাতত মনে রাখলে কিন্তু কাজ হয়ে যাবে। কোনটা কেন হয়, কিভাবে হয়, সবগুলা কিন্তু আমরা ডিটেলসে লেকচার বাই লেকচার আলোচনা করব। আচ্ছা, আশা করি আমরা এইসব বুঝলাম, তাই না? তাহলে এইচ এর কাহিনী কিন্তু শেষ। আচ্ছা, এবার তুমি আসো হচ্ছে বাকি ঝামেলার মধ্যে। বাকি ঝামেলা কি আছে? প্রথম হচ্ছে ভি। ভি মানে দিয়ে কি বোঝায় জানো? যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। এখন আমাকে বলো, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলতে কি বোঝায়? সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে সেইটা, তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এক্স। এক্স মানে কি? একযোজী পরমাণু সংখ্যা। অর্থাৎ যেসব পরমাণুর বা যেসব মূলকে যোজনী 1 তারা কতগুলো করে আছে। তাহলে চিন্তা করতে পারো ভাই, যাদের যাদের যোজনী 2 তাদের কি কোনো হিসাব নাই? না, তাদের কিন্তু কোনো হিসাব নাই। যাদের যোজনী 1 তাদেরই কিন্তু এখানে হিসাব হওয়া সম্ভব। আচ্ছা, তারপর যদি সি হয়, মনে রাখবা সি মানে হচ্ছে ক্যাটায়নিক চার্জ। অর্থাৎ এটা যদি আমি যদি কোনো অণুর কথা চিন্তা না করে কোনো আয়নের কথা চিন্তা করতাম এবং সে যদি একটা ক্যাটায়ন হইতো, তাহলে সেই ক্যাটায়নিক চার্জটা আমরা এখানে সি এর জায়গায় বসাইতাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ,
ক্যাটায়নের চার্জ। ওকে, একই যুক্তিতে ক্যাটায়ন হলে তো অ্যানায়ন হওয়া সম্ভব, তাহলে ও যদি একটা অ্যানায়ন হইতো তাহলে এটা হচ্ছে সেই অ্যানায়নের চার্জ। ওকে, তাহলে এইগুলো হচ্ছে সেই রাশিগুলোর পরিচিতি। আচ্ছা, আমরা এখন এক্সাম্পল দিয়ে দিয়ে এই জিনিসগুলো হচ্ছে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, চিন্তা করার কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিছু প্র্যাকটিস করার জন্য প্রবলেম নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আসো ভাই CH4, সহজ, প্রথমে আমরা সহজ চিন্তা করি CH4। ওকে, আচ্ছা তো এখানে চিন্তা করে দেখো হাফের সূত্র তুমি অ্যাপ্লাই করো, তাহলে ভি এর মান কত হবে? কার্বনের বাইরে কতগুলো ইলেকট্রন বলো? 1s2 2s2 2p2, তাহলে 2s2 2p2 চারটা ইলেকট্রন আছে। অথবা তুমি এটাকে অন্য রকম ভাবে চিন্তা করতে পারো, কার্বন হচ্ছে গ্রুপ 14, 10 বিয়োগ করে দাও 4। যেরকম ইচ্ছা সেরকম ভাবে চিন্তা করো, সমস্যা নাই। তাহলে এখানে মেইনলি ভি এর মান 4। এক্স এর মান কত? একযোজীমূলক হাইড্রোজেন কয়টা আছে? 4টা, তাহলে 4। এটা কিন্তু একটা অণু, কোনো আয়ন না, তার মানে ওই সি বা এর কোনো মান আমি বসাবো না। মানটা কত আসে? 4। 4 মানে কি সংকর আয়ন বোঝায় বলো? sp3, রাইট? sp3 বোঝায়। বলতে পারো ভাই sp2d কেন হইলো না, বা dsp2 কেন হইলো না? কিন্তু কমন সেন্স খাটাও, কার্বনে কি ডি হওয়া পসিবল? দ্বিতীয় শক্তি স্তরে তো ডি থাকে না, তাহলে কেমনে আমাদের sp2d বা dsp2 হবে, তাই না? রাইট, কমন সেন্স। আচ্ছা, এবার তুমি যদি আসো, এরপরে তুমি যদি চিন্তা করো যে PH4 এটার জন্য কিরকম হয়, দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 3s2 3p2, তাহলে 5 হয়ে গেল, তাই না? আবার গ্রুপ 15 তে আছে, 10 বিয়োগ করে দাও 5। কতগুলো একযোজীমূলক আছে বলো? 4টা হাইড্রোজেন, সো 4। দেখো এখানে কিন্তু +1 চার্জ আছে, তাই না? তাহলে আমাদের সূত্রের সময় কি ছিল? -c + a। তার মানে আমি কি করব? মাইনাস দিয়ে চার্জের মানটা বসাবো। অনেকে এখানে কি করে যে চার্জে দেখে কি প্লাস আছে, তো ওরা কি করে +1 বসায় দেয়। না, সূত্রের মধ্যে কি ছিল? -c, অর্থাৎ চার্জের মানের আগে কিন্তু নেগেটিভ সাইন ছিল, +a। অ্যানায়নের চার্জের মানের আগে কিন্তু প্লাস সাইন ছিল। ওকে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এখানে মেইনলি কত আসে? এটা কিন্তু 4 আসে, মানে এটাও কিন্তু কি হয়? sp3 হয়। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো হচ্ছে সালফেট SO4 2-। দেখো সালফারের জন্য কত আসে বলো? সালফারের জন্য কিন্তু আমাদের আসা হচ্ছে গ্রুপ নাম্বার 6, তাই তো? দেখি 3s2 3p4, তাই না? তাহলে 6। একযোজীমূলক কি আছে? নাই, কোনো একযোজীমূলক নাই। অক্সিজেনের যোজনী 2। ওকে, মাথায় রাখতে হবে এটা। বলতে পারো ভাই 4টা অক্সিজেন আছে, আমি 4টা অক্সিজেন বাদ দিয়ে দিব? হ্যাঁ, 4টাই তুমি বাদ দিয়ে দিবা। আচ্ছা, তারপর দেখো -2 আছে, তার মানে সূত্রের প্লাস এবং চার্জের মানটা আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে এটা কিন্তু কত আসে? এটা কিন্তু 4 আসে, সো এটা কিন্তু আমাদের কি হবে? sp3 হবে। ওকে, বুঝতে পারছে কি? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারতেছি। দেখো তারপর আসো হচ্ছে তোমার BCl3, চিন্তা করলাম এটা BCl3। এখানে কিরকম হয় দেখো, বোরন হচ্ছে কোথায় আছে? গ্রুপ 13-তে, তাই না? তাহলে এখানে ভি এর মান 3, তাই তো? একযোজীমূলক ক্লোরিন আছে এখানে কয়টা? 3টা। অনেকে মনে করে কি যে এক্স মানে এখানে শুধুমাত্র হাইড্রোজেনের সংখ্যা বসাবো, না, এক্স মানে হচ্ছে একযোজীমূলক কারা কারা আছে। ক্লোরিন ওর যোজনীয় তো 1, তাই না? তাহলে আমি ওর সংখ্যা বসাবো, তাই না? এটা কত চলে আসে বলো? এটা কিন্তু চলে আসা হচ্ছে 3। 3 মানে কি বোঝায়? sp2, রাইট? sp2 বোঝায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের BF4-, ফ্লোরিনেটেড বোরন ক্লোরাইড আর কি। দেখো কিরকম হয়, বোরন কিন্তু গ্রুপ 3-এ আছে, সরি গ্রুপ 13-তে আছে, মানে এখানে তুমি 3 বসাবা, তাই তো? 4টা ফ্লোরিন যোজনী 1, আর দেখো -1 আছে, মানে তুমি সূত্রে কিন্তু +1 ইউজ করবা। দেখো এটা কত চলে আসলো? 4 চলে আসলো, মানে এটা কিন্তু sp3। বুঝতে পারতেছি? আচ্ছা, আমরা যদি আরো এক্সাম্পলে আসি। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখো এখানে আমরা PCl5 নিয়ে একটু চিন্তা করে দেখি কিরকম আসে। দেখো হাফ ফসফরাসের জন্য হচ্ছে 5, তাই না? 15 নাম্বার গ্রুপ, 5টা ক্লোরিন আছে, তাহলে এটা কত আসে? এটা কিন্তু আসে হচ্ছে 5। এখন বলো 5 দিয়ে আসলে কি বোঝায়? sp3d তুমি বুঝবা নাকি dsp3 বুঝবা? চিন্তা করো তো, এটা কোনটা হওয়া সম্ভব? ফসফরাস ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p3, তাই না? তো আমি যদি এখন dsp2 চিন্তা করে দেখি, তাহলে 3s এবং 3p এর আগের শক্তি স্তরে d আমাকে নিতে হবে। এখন বলো 3 এর আগে কি 2 আছে না? 2d হওয়া কি সম্ভব? না। তাহলে কিন্তু এটাকে বাধ্যতামূলক ভাবে আমরা 3s 3p যেই শক্তি স্তরে চিন্তা করি, তৃতীয় শক্তি স্তর, সেই শক্তি স্তর আমাদের d নিয়ে চিন্তা করতে হবে। সেটা তাহলে কি আসবে বলো? sp3d। তার মানে বুঝতেই পারলাম যুক্তি দিয়ে 2d যেহেতু হওয়া পসিবল না, তার মানে dsp3ও কিন্তু হওয়া পসিবল না।
পসিবল কোনটা, sp3d হওয়া পসিবল। বুঝতে পারছি কি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের SF6। ওকে, এটার জন্য কি হয় দেখো, এটার জন্য হচ্ছে এরকম, সালফার 6, গ্রুপ নাম্বার 16তে আছে 6টা ফ্লোরিন, তাহলে কত আসলো 6, তাই তো? একই যুক্তিতে 2d হওয়া পসিবল না, সো sp3d2, রাইট? বিষয়গুলো কি বুঝতে পারতেছি? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আমি কিন্তু কোনো সিরিয়ালে আগাচ্ছি না, হ্যাঁ? দেখো কার্বনের হচ্ছে কত, কার্বনের কিন্তু সে আছে গ্রুপ নাম্বার 14 মানে 4, তাই তো? কোনো একযোজীমূলক নাই, কার্বন তো অক্সিজেন 2টা আছে, যোজনী 2, সো বাদ, এগুলো কত আসে 2, মানে sp সংকরণ আছে, তাই না? sp, রাইট? তারপর ধর হচ্ছে তুমি এখানে চিন্তা করলা BeCl2, বেরিলিয়াম কোথায় আছে গ্রুপ নাম্বার 2, যোজ্যত স্তরে 2টাই ইলেকট্রন আছে, এখানে আবার 10 বিয়োগ করতে যায় না, -8 কি বসাবা না, একযোজীমূলক কয়টা আছে 2টা, সো এখানে আলটিমেটলি কত আসবে 2, সো sp। বুঝতে পারছো? সো আমাদের বইয়ে যে কয়টা এক্সাম্পল বা আমাদের এক্সামে বা আমাদের সিলেবাসে যে কয়টা যৌগ আছে সবগুলো কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। এই ফর্মুলা কি কোনো ব্যতিক্রম আছে? অনেক ব্যতিক্রম আছে। যেমন তুমি কিন্তু এই ফর্মুলা দিয়ে P2O5 বের করতে পারবা না, হ্যাঁ? তারপর হচ্ছে তুমি লেটস সে NO নাইট্রিক অক্সাইড বের করতে পারবা না, তারপর হচ্ছে Cl2O7 বের করতে পারবা না। অনেক ব্যতিক্রম সম্ভব, বাট আমাদের সিলেবাসে বা আমাদের বই মতে এই সূত্রের কোনো ব্যতিক্রম নিয়ে আমরা তেমন আলোচনা করব না। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। এবার চলে আসো, যদি আমাদের পাই বন্ধন থাকে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সংকরায়ন নির্ণয় করতে পারি। অবশ্যই মনে রাখবা, এটা মেনলি আমাদের সবচেয়ে ভালো খাটে হচ্ছে অর্গানিক যৌগের ক্ষেত্রে, হ্যাঁ? অর্গানিক যৌগের ক্ষেত্রে সেখানে আমরা কি দেখতে পাই, যদি কার্বনের সাথে অপর একটা কার্বনে সিঙ্গেল বন্ড থাকে, তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো পাই বন্ধন নাই, সেক্ষেত্রে সংকরায়নটা কি হয় sp3। যদি এরকম কি হয়, কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড, সেক্ষেত্রে কি হয়, একটা পাই বন্ধন চলে আসে না, একটা সিগমা একটা পাই, সেক্ষেত্রে সংকরায়নটা চলে আসে হচ্ছে sp2। আর যদি এরকম হয় কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড, তাহলে একটা সিগমা 2টা পাই, সেক্ষেত্রে আমাদের সংকরায়নটা কি চলে আসবে sp। ওকে, আমরা কিন্তু মেনলি এখানে পাই বন্ধন গণনা করি, তাহলে একটু চিন্তা করে দেখো, কার্বনের দুই সাইডে যদি 2টা পাই বন্ধন থাকে, হ্যাঁ, দুই সাইডে যদি 2টা পাই বন্ধন থাকে, সেক্ষেত্রে কার্বনের সংকরায়নটা কি হবে, 2টা পাই বন্ধন, তার মানে sp। ওকে, তার মানে একটা ডাবল বন্ড দেখে আমি খুশি হয়ে যাব না, আমি দেখবো তার আশেপাশে আরেকটা ডাবল বন্ড আছে কিনা, থাকলে sp, না হলে sp2। বুঝতে পারছো কি বিষয়টা? কোনো ডাউট কি আছে? আশা করি কোনো ডাউট এখানে নাই। আচ্ছা, এটা কিন্তু কার্বনের ক্ষেত্রেও খাটে, নাইট্রোজেন বা অক্সিজেন বিভিন্ন হেটেরো পরমাণুর ক্ষেত্রে কিন্তু খাটে অর্গানিক যৌগ যখন হবে। যেমন আমি তোমাকে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। লেটস সে আমরা এরকম ভাবে একটা যৌগ চিন্তা করতেছি, হ্যাঁ, CH3CH ডাবল বন্ড CH2। আমি বললাম এখানে কার সংকরায়ন হবে, হাইড্রোজেন বাদে যে থাকবে, কার্বন আছে, সো কার্বনের সংকরায়ন হয়। কি সংকরায়ন হবে দেখার চেষ্টা করি। দেখো, এই কার্বন হচ্ছে 3টা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন করে আছে, এবং এই কার্বনের সাথে কিন্তু সে সিগমা বন্ধন বা সিঙ্গেল বন্ড করে আছে, তাই না? কোনো পাই বন্ধন নাই, তার মানে ও কিন্তু অবশ্যই কি হবে sp3 হবে। ও দেখো এই পাশে কিন্তু একটা পাই বন্ধন দিয়ে কানেক্টেড, তাই না? দেখো এখানে কিন্তু একটা ডাবল বন্ড আছে, তো ডাবল বন্ডে একটা সিগমা, অপরটা কিন্তু পাই হয়, তার মানে একটা পাই কিন্তু ওর মধ্যে আছে, সো ও কি হবে বলো, sp2 হবে। একই যুক্তি, ও কিন্তু বাম দিকে একটা পাই বন্ধন দিয়ে যুক্ত আছে, সো sp2। তার মানে একটা অণুর মধ্যে একই ধরনের সব পরমাণু যে একই রকমের সংকরায়ন হয় সেটা না। দেখো এই যৌগের মধ্যে সবগুলা কার্বনই যে sp3 বা sp2 এরকম না, ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু হইতেই পারে। এইটাই কিন্তু ওই যে আমরা বলছিলাম না একক বিচ্ছিন্ন পরমাণুতে হয়, সেই জিনিসটা এই কার্বনের সংকরায়ন কিন্তু এই কার্বন দ্বারা প্রভাবিত হয় নাই, এরকম বিষয়টা। আচ্ছা, এবার দেখার চেষ্টা করি, লেটস সে আমরা আরো কিছু যৌগ নিই। আমরা চিন্তা করলাম হচ্ছে এরকম ভাবে একটা যৌগ, হ্যাঁ, CH3 ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH। জানতে চাইলাম যে কোনটার কি সংকরায়ন হয়, আবার একটু দেখার চেষ্টা করি। আমরা শুধুমাত্র বন্ধন গুনবো, হ্যাঁ, দেখো কোনো পাই বন্ধন নাই, সো sp3, একটা পাই বন্ধন আছে এখানে, তাই না? সো sp2, তাই তো, কোনো পাই বন্ধন নাই মানে sp3, ঠিক আছে, sp2।
3। তারপর দেখো এই যে এখানে কিন্তু একটা পাই বন্ধন আছে মানে sp2, দুইটা পাই বন্ধন আছে মানে sp, একই যুক্তি দুইটা পাই বন্ধন আছে মানে sp। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এরকম ভাবে আশা করি আমরা কার্বন গুলো দিয়ে পারবো, তাই না? আচ্ছা, আমরা একটু হেটেরো পরমাণু নিয়ে চিন্তা করি। লেটস সে আমরা এখানে চিন্তা করলাম হচ্ছে এরকম ভাবে। আচ্ছা, আগে আমরা এখানে একটু বেনজিন নিয়ে চিন্তা করি আগে। দেখো তো, বেনজিন প্রত্যেকটা কর্নার হচ্ছে এক একটা কার্বন, তাই না? প্রত্যেকটা কর্নার কি এক একটা কার্বন। তাহলে এই কর্নারের কার্বন দেখো একটা পাই বন্ধন দেওয়ার যুক্ত আছে, সো sp2। এইটা দেখো এই কর্নারের কার্বনটা এখানে একটা পাই বন্ধন দ্বারা যুক্ত, সো sp2। একই যুক্তি, পাই বন্ধন sp2, পাই বন্ধন sp2, তাই না? পাই বন্ধন sp2 এবং পাই বন্ধন sp2। তার মানে বেনজিনের, এটা তো বেনজিন তাই না, এগুলো তো আমরা জানি। বেনজিনের প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 সংকরায়িত হয়। বুঝতে পারছি তো? আচ্ছা, এবার দেখি আমরা অনেক কঠিন একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি। এটা পারলেই মনে করবো যে আমাদের এই জিনিসটা শেষ। হ্যাঁ, অনেক কঠিন একটা এক্সাম্পল নেই। আচ্ছা, এই যৌগের নাম কি জানো? এই যৌগের নাম হচ্ছে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। হ্যাঁ, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। আচ্ছা, আমি তোমাকে হাত দিয়ে দেখাচ্ছি। গেল। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি জানতে চাইলাম এখানে কোন পরমাণুর কি সংকরায়ন হয়। যেটা আমি বলছিলাম বেনজিন বা বেনজিনের জাতক সবগুলো কি হবে? sp2 হবে, তাই না? এখানে যতগুলো আমি রেড মার্ক করতেছি সবাই এখানে কি হবে? sp2। তারপর দেখো এখানে একই জিনিস, সবার মধ্যে একটা করে পাই বন্ধন আছে, তাই না? তো সবাই এখানে কি হবে? sp2 হবে। নাইট্রোজেনের মধ্যে আসি, নাইট্রোজেনের মধ্যে আসি। দেখো এখানে কি আছে? একটা পাই বন্ধন আছে মানে sp2, পাই বন্ধন আছে মানে sp2। ওর মধ্যে কোনো পাই বন্ধন আছে? নাই, তার মানে ও হচ্ছে sp3, রাইট? তো আশা করি আমরা এই সংকরায়নগুলো এখন নির্ণয় করতে পারবো। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারটা। আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম খুঁটায় খুঁটায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার চেষ্টা করছি। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ sp3 সংকরায়ন নিয়ে একটা ডিটেলস লেকচার করব, দেন আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। ওকে, তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।